হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রিনিয়া এক্সপ্লেইনসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করে ফেলি। 11 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বংশু যখন মন্ত্র জপ করছিল তখন তার কানে হঠাৎ সঙার কান্নার শব্দ আসে। সে বুঝে যায় যে এখানে যা হয়েছে তার এই মন্ত্র জপ করার কারণে হয়েছে। সে এখানে সঙ্গাকে বলে, আমাকে মাফ করে দিও, আমি এটা শুধু বেঁচে থাকার জন্য করেছি। এখানে তখন পাগলের মতো ইয়মহা বংশুর রুমের বাইরের দরজা ভাঙতে থাকে। দরজা ভেঙে ভেতরে ঢুকলে সে দেখতে পায় বংশু সেখানে নেই। এতে করে সে হ্যাভেন অ্যান্ড আর্থ ফেরিকে বলে, চলো ওকে দ্রুত থামাতে হবে। হ্যাভেন অ্যান্ড আর্থ ফেরি অর্থাৎ আমাদের সঙ্গা তখন বলে, আর কি করতে চাও তুমি? আর কি করলে তুমি শান্তি পাবে? মাকে মেরে ফেলেছো, এতে শান্তি হয়নি? তোমাকে বাঁচাতে গিয়ে আমার মা মরে গেছে। আমি তোমাকে ঘৃণা করি, কিন্তু আমি তোমাকে বাঁচাবো, কেননা মা তোমার জন্য নিজের জান দিয়েছে। ইয়মহাকে তখন স্পেলযুক্ত একটি রুমের মধ্যে বন্দি করে রাখা হয় এবং সঙ্গা কোথাও একটা যায়। ইয়মহা এখানে ফ্লাওয়ার মাস্টারকে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিও না, কিন্তু আমার কথা শোনো। সঙ্গা যে কাজটি করতে যাচ্ছে এটা অনেক কঠিন, এতে অনেক রিস্ক রয়েছে। সঙ্গা কিচ্ছুই জানে না। তখন ফ্লাওয়ার মাস্টার বলে, সঙ্গা সবকিছুই জানে, আর সে জেনে বুঝে এমনটা করছে। সিন শিফট হলে আমরা আবার গ্যনহুকে সেই পাহাড়ি এলাকায় দেখতে পাই। গ্যনহু ঘুম থেকে উঠলে একটি ছোট্ট বাচ্চা ছেলে তাকে বলে, তুমি কি ভালো মানুষ? গ্যনহু বলে, আমি জানি না। বাচ্চাটি তখন বলে, আমি একজন খারাপ মানুষ। এটা বলে বাচ্চাটি গ্যনহুকে শ্যুট করে দেয়। এরপরে গ্যনহুর যখন হুঁশ ফিরে তখন সে দেখে যে সে একটি পার্কে আছে আর সেখানে সঙ্গাও আছে। সে সঙ্গাকে জিজ্ঞেস করে, আমি এখানে কি করে এলাম সঙ্গা? সঙ্গা বলে, আরে কি করে এলে মানে? তুমি কি কিছুই জানো না নাকি? গ্যনহু বলে, এসব আমার স্বপ্নের মতো লাগছে। সঙ্গা বলে, আমিও কি তোমার স্বপ্নের মতো সুন্দর লাগছি নাকি? এখানে আমরা দেখতে পাই গ্যনহু আর সঙ্গা অনেক ভালো একটি সময় কাটায়। এখানে গ্যনহু বংশুর কথা জিজ্ঞেস করলে সঙ্গা বলে, বংশুর নাম নিও না, তাহলে বংশু সত্যি সত্যি চলে আসবে। এখানে সঙ্গা গ্যনহুকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এটা আমাদের প্রথম কিস। সে তখন কিস করার সময় গ্যনহুর চোখ বন্ধ করে সেখানে লবণ ছিটিয়ে দেয় এবং গ্যনহু সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন সে গ্যনহুকে বলে, তুমি চিন্তা করো না গ্যনহু, আমি গ্র্যাজুয়েশন সেরেমনির আগে আগেই চলে আসব। তখন সে গ্যনহুর শরীর থেকে বংশুকে জাগ্রত করে এবং তাকে নিয়ে কোথাও একটা যেতে থাকে। কিছুক্ষণ পরে গ্যনহুর যখন হুঁশ ফেরে সে তখন পুরো পার্কে সঙ্গাকে খুঁজতে থাকে, কিন্তু এখানে সে কোথাও সঙ্গাকে খুঁজে পায় না। এরপরে 2 বছর কেটে যায়। তারা সবাই 10th ক্লাস থেকে 12th ক্লাসে উঠে যায়, কিন্তু বিগত দিনগুলোতে সঙ্গার কোনো খোঁজ খবর নেই। এখানে গ্যনহু প্রত্যেকবার গোল্ড মেডেল জিতে তার কোচকে পরিয়ে দিচ্ছিল। কোচ বলে, এ তো একটা রোবট, এ একটা রোবট। এরপরে গ্যনহুকে আমরা একটি ফুলের বুকে কিনে হসপিটালে যেতে দেখি। এখানে সে ভিনা নামের সেই মেয়েটির সাথে দেখা করে। তাকে বলে, তুমি এখন খুশি তো? তোমাকে হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া হবে। তুমি কি এখনো আমাকে ঘৃণা করো? ভিনা বলে, হ্যাঁ, আমি এখনো তোমাকে ঘৃণা করি, কারণ ওই দিন ডমিট্রিতে আগুন আমি লাগিয়েছিলাম আর তুমি এর দায় নিজের কাঁধে নিয়ে নিয়েছিলে। তুমি কেন এটা করেছিলে? গ্যনহু বলে, আগুন লাগানোর কারণটা তো আমি ছিলাম, তাই না? এখানে তাদের দুজনের কথোপকথন দেখে আমরা বুঝতে পারি যে ভিনা তার জীবনের প্রথম বন্ধু ছিল। সে ভিনাকে বলে, তুমি হাসি খুশি থাকতে শেখো, আমার দ্বিতীয় বন্ধু আমাকে হাসি খুশি থাকতে শিখিয়েছে। এরপরে স্কুল গ্র্যাজুয়েশনের দিন চলে আসে। এখানে সবাই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কেননা সঙ্গা বলে গিয়েছিল যে গ্র্যাজুয়েশন সেরেমনির আগে আগে চলে আসব, কিন্তু এখানে সঙ্গা আসে না। আজকে জিহো বুঝতে পারে যে আসলে গ্র্যাজুয়েশন সেরেমনিতে ফুলের বুকে হাতে নিয়ে ছবি তোলা সঙ্গার জন্য অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। এখানে গ্যনহু আর জিহো ফুলের বুকে হাতে নিয়ে সঙ্গাকে কল্পনা করে একটি সেলফি তুলতে চাইছিল, কিন্তু সঙ্গার হাইট কত হবে এটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। তখন দোহিয়ন এসে বলে, ওর হাইট এতটুকু হবে, আমি যা বলছি তাই শোনো, আর ছবি আমি ক্লিক করব। এখানে ছবি ক্লিক করার সময় দোহিয়ন কান্না করে দেয়। এখানে সবাই সঙ্গাকে মিস করছিল। এর পরের দৃশ্যে গ্যনহুকে আমরা হেভেন অ্যান্ড আর্থ শ্রাইনে দেখতে পাই। সে গিয়ে দেখে সেখানে সঙ্গা বসে নেই। পেছন থেকে তখন ইয়মহা এসে গ্যনহুকে ডাকে এবং বলে, তুমি কি এখনো আমাকে ভয় পাও? গ্যনহু তখন শ্রাইনের কথা জিজ্ঞেস করলে ইয়মহা বলে, দেবতারা এখান থেকে চলে গেছে। ফেইরিকট পুরোপুরিভাবে শামানকে ছেড়ে দিয়েছে। এর মানে একটাই হতে পারে, শামান মরে গেছে। কিন্তু অবাক করা বিষয় হলো সঙ্গা এখনো জীবিত আছে, কেননা আমি, তুমি আর সঙ্গা কখনো সিঙ্ক মন্ত্রের সাথে একত্র ছিলাম। এখানে যদি সঙ্গা মারা যেত, মারা যাওয়ার আগে সে আমাদের স্বপ্নে সাদা কাপড়ে এসে আমাদেরকে বিদায় জানাতো, কিন্তু এমনটা হয়নি। তার মানে সঙ্গা অবশ্যই জীবিত আছে, আর এটাই তো অদ্ভুত ব্যাপার। সে কারো ক্ষতি করে ফেলে এর আগে আমাদেরকে তাকে খুঁজে বের করতে হবে।
তখন গনহু বলে, সঙ্গা তোমার মতো নয়, সে কখনো কারো ক্ষতি করতে পারে না। ইয়মহা তখন তাকে বলে, তোমার কি মনে হয় আমি কি শুরুতে এমন খারাপ ছিলাম? পরিস্থিতি মানুষকে খারাপ বানিয়ে দেয়। এখানে গনহু হেভেন অ্যান্ড আর্থ শ্রাইনে থেকে মন্ত্রপুত ধনুক চুরি করে নিয়ে যায় এবং ফ্লাওয়ার মাস্টারের শ্রাইনে যায়। সেখানে তাকে ব্ল্যাকমেল করে সে সেখান থেকে অনেকগুলো তালিসমান নিয়ে আসে। তার আইডিয়া ছিল সে এটা দিয়ে সঙ্গাকে খুঁজবে, আর রাস্তায় যদি কোনো ভূত আসে তাহলে সে এই মন্ত্রপুত তালিসমানযুক্ত ধনুক দিয়ে তাদেরকে অ্যাটাক করবে। তালিসমান নিয়ে গিয়নহু সেখান থেকে চলে গেলে ফ্লাওয়ার মাস্টার ইয়মহাকে ফোন করে সবটা জানিয়ে দেয়। গ্র্যান্ড আন্টি তখন ইয়মহাকে বলে, তুমি কি প্ল্যান করছো? ইয়মহা বলে, 1 বছরের বেশি সময় হয়ে গেছে আমি হেভেন অ্যান্ড আর্থ ফেরিকে খুঁজছি, কিন্তু সে যতবারই আমার কাছে এসেছে কোনো না কোনো খারাপ কাজ করে আমার থেকে দূরে সরে গেছে, যার কারণে তার রক্ষক দেবতা ফেরিকর তাকে ছেড়ে চলে গেছে। এজন্যে আমি আর তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো না। কিন্তু তার সাথে যে খারাপ আত্মাটি ছিল সেটা কখনো গিয়নহুর শরীরে ছিল, অর্থাৎ এখানে ওই আত্মার সাথে গিয়নহুর কোনো না কোনো কানেকশন আছে। আর এখানে গিয়নহু এমন একজন মানুষ যে ভূতেদেরকে দেখতে পারে, শুনতে পারে, তাদের সাথে কথা বলতে পারে, তাদের গন্ধ শুকতে পারে। এজন্য গিয়নহু আমাদেরকে অনেক হেল্প করতে পারবে। তখন গ্র্যান্ড আন্টি বলে, তুমি গিয়নহুকে সবকিছু বলে দিয়ে তার কাছে কেন সাহায্য চাইছো না? ব্যাপারটাকে আর কমপ্লিকেটেড বানিও না, তাকে সবকিছু বলে দাও। ইয়মহা বলে, আমি হেভেন অ্যান্ড আর্থ ফেরিকে দেখলে মেরে ফেলবো, এটা শুনলেও কি গিয়নহু আমার সাহায্য করবে? গ্রেট গ্র্যান্ড আন্টি বলে, তুমি কি বলছো? তখন ইয়মহা বলে, ওই খারাপ শক্তিকে মারতে হলে আমাদেরকে হেভেন অ্যান্ড আর্থ ফেরিকে মেরে ফেলতে হবে। অপরদিকে আমরা গিয়নহুকে দেখতে পাই, সে এখানে মুখবিহীন আত্মাকে খুঁজছিল, কেননা মুখবিহীন আত্মারাই সাধারণত খারাপ শক্তির উপাসনা করে। তো এখানে মুখবিহীন আত্মারাই একমাত্র সঙ্গার ঠিকানা বলতে পারবে। এখানে দিনের পর দিন কেটে যায়, 1 মাস 2 মাস এমনভাবে সময় শুধু অতিবাহিত হতেই থাকে, কিন্তু সঙ্গাকে সে কোথাও খুঁজে পায় না। একদিন সে তার আর্চারি কোচের সাথে ডিনার করতে যায়। আর্চারি কোচ তাকে বলে, তুমি কি করছো? তুমি আর্চারি প্র্যাকটিসের জন্য আসছো না, আর প্রায়শই তোমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেননা তুমি মধ্যরাতে পাহাড়ে গিয়ে তীর ছুড়ছো। এসব কি, আমাকে একটু বুঝিয়ে বলবে? গিয়নহু তখন বলে, স্যার, আপনার সাথে কখনো এমন হয়েছে কোনো মেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে অথচ সে ফিরে আসার ওয়াদা করেছিল? আপনি জানেন যেভাবে ও দুনিয়াটাকে দেখতো আমি এখন সেভাবে দেখি। আমি হয়রান হয়ে যাই এটা ভেবে যে সে কিভাবে সারাদিন এত কিছু দেখার পরে মুখে হাসি রাখতো। আমি তাকে অনেক মিস করছি। এখানে তখন গিয়নহুর গোলাম হওয়া একটি ফেসবিহীন আত্মা সেখানে এসে গিয়নহুকে কিছু ইনফরমেশন দেয় এবং গিয়নহু তখন সেখান থেকে চলে যায়। এরপরে ইয়মহা এসে সেই চেহারাবিহীন আত্মাকে বলে, আমি এখন তোমাকে নতুন চেহারা দিয়েছি, তুমি আমাকে সবকিছু বলবে যেটা তুমি গিয়নহুকে বলেছো। সিন এখান থেকে কাট হলে আমরা দেখতে পাই পাহাড়ের মধ্যে সঙ্গা বসে কোনো একটি রিচুয়াল পালন করছে এবং সে কারোর জন্য প্রার্থনা করছে যে, আমি চাই তুমি স্বর্গে গিয়ে আবার পুনর্জন্ম নাও এবং শক্তিশালী হয়ে জন্ম নাও। এমন সময় এখানে ইয়মহা চলে আসে। ইয়মহা তখন বলে, প্রেতাত্মার উপাসনার করার থেকে তো বেটার হতো তুমি নরকে চলে যেতে, আমার সাথে চলো। তখন সঙ্গার ভেতরে থাকা বংশু বাইরে চলে আসে এবং বংশু বলে, তুমি আমার রাস্তায় এসো না, তোমার জন্য ভালো হবে না। তখন ইয়মহা তাকে অ্যাটাক করতে যায়, কিন্তু দূর থেকে অ্যারো শুট করে তার এই অ্যাটাক কেউ ব্লক করে দেয়। এটা আসলে গিয়নহু ছিল। গিয়নহু তখন সঙ্গারূপী বংশুকে বলে, সঙ্গা, পালিয়ে যাও। তখন বংশু সেখান থেকে পালিয়ে যেতে থাকে এবং ইয়মহা বলে, তুমি এটা কি করলে? সঙ্গাকে ধরার এটাই শেষ সুযোগ ছিল, এরপরে আর সঙ্গাকে আমরা খুঁজে পাবো না। তখন গিয়নহু বলে, তুমি ওকে কেন মারতে গিয়েছিলে? তুমি ওকে মারতে পারো না। ইয়মহা বলে, ওকে মারাই একমাত্র সমাধান, কেননা ও প্রেতাত্মাদের উপাসনা করছে। এখন ওর শরীরে খারাপ শক্তি কবজা করে আছে, ওই খারাপ শক্তিকে ধ্বংস করতে হলে আমাদেরকে ওকে মারতে হবে। গিয়নহু বলে, সঙ্গা যদি তোমার জায়গা থাকতো সেও কি এমনটা করতো? না, সঙ্গা এমনটা করতো না। সঙ্গা কোনো না কোনো উপায় বের করে নিত যাতে করে কাউকে মরতে না হয়। তুমি সঙ্গার মতো চিন্তা ভাবনা করো, এমন কোনো রাস্তা বের করো যাতে করে সঙ্গাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। ইয়মহা তখন বলে, আফসোস, এই রাস্তাটা আমাদের কাছে নেই। আমাদের কাছে একমাত্র রাস্তাই হচ্ছে সঙ্গাকে মেরে ফেলা, কিন্তু আজকের পরে চাইলেও আমরা সঙ্গাকে দেখতে পারবো না। গিয়নহু, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। যদি কখনো সঙ্গা তোমার কাছে আসে তখন ওর সাথে কথা বলার চেষ্টা করো না, সেখান থেকে পালিয়ে যাবে এবং আমাকে ফোন করবে, ঠিক আছে? এটা বলে ইয়মহা সেখান থেকে চলে যায়। এরপরে আমরা গিয়নহুর একটি ইন্টারভিউ দেখতে পাই। এখানে জিহু তার এই ইন্টারভিউটি দিচ্ছিল। ইন্টারভিউয়ের একটি পর্যায়ে গিয়নহু বলে, আই মিস ইউ সঙ্গা। জিহু তখন বলে, বোকা কোথাকার। এখানে জিহুকে আমরা দেখতে পাই সে গিয়নহুর বাড়িতে এসেছিল। দরজা খুলে রুমে ঢুকতে এসে দেখতে পাই গিয়নহু আগে থেকেই ঘরে ছিল। গিয়নহু বলে, তুমি এখানেই থাকো, আমার কোথাও একটা যেতে হবে। জিহু তখন বলে, ঠিক আছে।
গিয়নহো এখানে হেভেন অ্যান্ড আর্থ শ্রাইনে যায়। আসলে অন্ধ শামান মারা গিয়েছিল, যার কারণে সে সেখানে অন্ধ শামানের দেওয়া একটি জিনিস নিতে যায়। এখানে গ্র্যান্ড আন্টি বলে অন্ধ শামান এটা তোমাকে দিতে বলেছে। এটা আসলে সংজ্ঞার লিপ বাম ছিল। এটার সাথে গিয়নহোর অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা দেখতে পাই গিয়নহো প্রত্যেকবার গোল্ড মেডেল জিতে সংজ্ঞার ড্রয়ারে এগুলোকে কালেক্ট করত। চলে যাওয়ার সময় গিয়নহোর সাথে ইয়মহার দেখা হয়। তখন ইয়মহা তাকে বলে, সংজ্ঞা কি তোমার স্বপ্নে আসে? গিয়নহো বলে, না, স্বপ্নে আসে না। স্বপ্নে আসলে কি করবে? ইয়মহা বলে, যদি ওর স্বপ্নে আসে তাহলে ভালো হবে। আমরা শুধু ওর বডিকে নিয়ে আসবো এবং জায়গা শুদ্ধিকরণ করে দেব। যদি কখনো স্বপ্নে আসে তাকে জিজ্ঞেস করো যে সে কোথায় আছে। আর যদি বাস্তবে দেখা হয় তাহলে প্লিজ পালিয়ে যেও এবং আমাকে ফোন করো। এটা বলে ইয়মহা সেখান থেকে চলে যায়। এরপরে গিয়নহো বাড়িতে ফিরে আসে। এখানে আমরা জানতে পারি যে গিয়নহো ইয়মহার কাছ থেকে একটি কথা লুকিয়েছে। সে প্রায়শই সংজ্ঞার একটি স্বপ্ন দেখতে পায়, যেখানে সে তাদের স্কুলের সেই ক্লাসরুমে থাকে এবং ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডে একটি ড্রয়িং আঁকা থাকে এবং সেখানে কেউ থাকে না। গিয়নহো তখন সেখানে বসে সেই ড্রয়িংটিকে দেখতে থাকে। তখন হঠাৎ জিহো তাকে ডাকে এবং সে উঠে যায়। জিহো তখন বলে, সারাক্ষণ শুধু ঘুমাতে থাকো। গিয়নহো তখন বলে, আচ্ছা জিহো, তোমার সাথে কি এমনটা হয়েছে কখনো যে তুমি অন্য একজনের স্বপ্নের মধ্যে বিরাজ করছো? জিহো বলে, এটা আবার কেমন কথা? গিয়নহো বলে, আমি প্রায়শই সংজ্ঞার স্বপ্নে থাকি। জিহো বলে, তুমি শিওর কিভাবে হচ্ছ যে এটা সংজ্ঞারই স্বপ্ন? গিয়নহো বলে, আমি জানি না, কিন্তু আমি এটাতে 100% শিওর। তখন আমরা দেখি গিয়নহো যে স্বপ্নটি অপূর্ণ রেখে জেগে উঠেছিল, সেই স্বপ্নে একটি লকারের মধ্যে সংজ্ঞা আর বংশু লুকিয়েছিল। গিয়নহো যাওয়ার পরে তারা সেখান থেকে বের হয়ে আসে। বংশু বলে, তার সাথে দেখা করলেই তো পারো। সংজ্ঞা বলে, না, এতে করে তার ক্ষতি হতে পারে। বংশু বলে, স্বপ্নে তো যে যা ইচ্ছা করতে পারে, তার কোনো ক্ষতি হবে না। সংজ্ঞা তখন গিয়নহো যে বেঞ্চে বসেছিল সেখানে গিয়ে বসে আর বলে, জায়গাটা কত গরম লাগছে। সংজ্ঞা তখন ব্ল্যাকবোর্ডে এঁকে রাখা ড্রয়িংটিকে দেখে বলে, ওয়াও, ড্রয়িংটি কত সুন্দর হয়েছে, এটা কে ড্রয়িং করেছে? বংশু বলে, কি বলছো, কিছুক্ষণ আগে তুমি এটা ড্রয়িং করেছিলে। সংজ্ঞা তখন বলে, ও হ্যাঁ, আমি এটাকে আরেকটু ড্রয়িং করছি। আমরা এখানে বুঝতে পারি সংজ্ঞা এই ড্রয়িংয়ের মাধ্যমে গিয়নহোকে একটি হিন্ট দিচ্ছে। তখন গিয়নহো এই হিন্টটাকে বুঝে যায়। ড্রয়িংয়ে আসলে যেই জায়গাটি দেখানো হচ্ছিল সেই জায়গাটি হচ্ছে ফ্লাওয়ার মাস্টারের শ্রাইন। পরের দৃশ্যে আমরা দেখতে পারি সংজ্ঞা এখানে ফ্লাওয়ার মাস্টারের শ্রাইনে এসেছে এবং তার বেশপোশাক আমরা একটু অন্যরকম দেখতে পারি। কথোপকথনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা আসলে সংজ্ঞা ছিল না, সংজ্ঞাকে এখানে বংশু পজেস্ট করে রেখেছিল। আর বংশু এখানে গিয়নহোকে অভিশাপ দেওয়ার জন্য ফ্লাওয়ার মাস্টারের কাছ থেকে তালিসমান নিতে এসেছিল, কিন্তু ফ্লাওয়ার মাস্টার এখানে মানা করে দেয়। তখনই এখানে বাইরে থেকে গিয়নহো দরজা নক করতে থাকে। এতে করে বংশু বলে, এই এখানে কি করছে? ফ্লাওয়ার মাস্টার বলে, তুমি এক কাজ করো, তুমি এটার ভেতরে লুকিয়ে যাও। বংশু তখন এটার ভেতরে লুকিয়ে যায়। এরপরে গিয়নহো রুমের ভেতরে ঢোকে। গিয়নহো তখন ফ্লাওয়ার মাস্টারকে তার স্বপ্নের ব্যাপারে সমস্ত বিস্তারিত বলে। তখন ফ্লাওয়ার মাস্টার বলে, হ্যাঁ, যদি কিনা সংজ্ঞা মরে যায় তাহলে অবশ্যই সে স্বপ্নে সাদা কাপড়ে আসবে। তখন গিয়নহো পাশের কাবার্ড থেকে কিছুর আওয়াজ শুনতে পায়। সে তখন বলে, ওখানে কি আছে? ফ্লাওয়ার মাস্টার বলে, না, কিছুই তো নেই, কিচ্ছু নেই। আসলে এটার শব্দ হচ্ছিল, কিন্তু গিয়নহো তার কোনো কথা শোনে না। সে কাবার্ডের কাছে যায়। এদিকে বংশুরও দম আটকে আসছিল, যার কারণে সে বলে, আর নয়, এবার আমি বেরিয়ে আসবো। সে বেরিয়ে এলে গিয়নহো শকড হয়ে যায়, বলে, সংজ্ঞা, তুমি এখানে? বংশু তখন গিয়নহোকে একটি লাথি মেরে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু গিয়নহো তার পিছে পিছে দৌড়াতে থাকে। একটি পর্যায়ে এসে বংশু গিয়নহোকে কিস করে নেয়, কিন্তু এর ফলেও তাদের বডি সুইচ হচ্ছিল না। গিয়নহো তখন বলে, তুমি সংজ্ঞা নও? বংশু বলে, না, আমি সংজ্ঞা নই। আর এই সিনের মাধ্যমেই এপিসোডটি শেষ হয়ে যায়। এই ড্রামাটির আর মাত্র একটি এপিসোড বাকি রয়েছে, আমি সেটা দ্রুতই আপলোড করে দেব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে যাবেন। দেখা হচ্ছে 12 নম্বর এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।